আমরা অনেক দূর চলে গেছিলাম, সেখানে আবার ফিরে যাই। স্কাউরিং এর এগুলো দেখেছিলাম, আমরা প্রথমে চলে যাব এখানে ফর্ম অফ স্কাউরিং। ওকে, তো যেখানে ছিলাম আমরা সেখান থেকে আবার ফিরে আসি। আমরা এখন কথা বলবো যে কিভাবে স্কাউরিংটা করতে পারি, কোন ফর্মে স্কাউরিংটা করা যেতে পারে। তাহলে সেই ফর্মটা হচ্ছে প্রথমত ফাইবার স্কাউরিং করা যেতে পারে, যদিও আমাদের দেশে সেইভাবে প্রচলন নাই এবং আমরা কেউ করি না। ইয়ার্ন স্কাউরিং করা যেতে পারে, আমাদের দেশে ইয়ার্ন স্কাউরিংটা মোটামুটি প্রচলিত, যেহেতু ইয়ার্ন ডাইং করতে হয় সেই জন্য, অর্থাৎ ইয়ার্ন ফর্মে আমরা ডাইং স্কাউরিং করতে পারি। সেকেন্ডলি ইয়ার্ন ফর্মে অবশ্য অনেকগুলো ইয়ার্নের স্কাউরিং এর ক্ষেত্রে অনেকগুলো ফর্ম আছে আরো, সেটা হচ্ছে হ্যাং ফর্ম, অর্থাৎ এরকম ঝুলানো, অর্থাৎ দড়ি যখন রোফা করবে এরকম একগুচ্ছ। সেকেন্ডলি যেটা হচ্ছে প্যাকেজ, যেটা আমরা করে থাকি। আর হচ্ছে কন্টিনিউয়াস শিট ওয়ার্ক ফর্ম। কন্টিনিউয়াস শিট ওয়ার্ক ফর্ম বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যখন আমরা ও লুমের ক্ষেত্রে যে ইয়াটা করি, সেরকম যদি ওয়ার্ক বিম থেকে আরেক বিমে ট্রান্সফার করি সেই ক্ষেত্রে ওই ফর্মেও কিন্তু আমরা স্কাউরিংটা করতে পারি। মানে হচ্ছে কিভাবে স্কাউরিংটা করব, কোন ফর্মে, সেটা হতে পারে ফেব্রিক ফর্মে, সেটা হতে পারে ফাইবার ফর্মে, সেটা হতে পারে ইয়ার্ন ফর্মে, তাই না? ওকে, এরপরে আসে ফেব্রিক স্কাউরিং, যেটা আমাদের দেশে খুবই প্রচলিত। সেটি হচ্ছে ওপেন উইথ ফর্ম, আরেকটা হচ্ছে রোফ ফর্ম। ওপেন উইথ ফর্মটা সাধারণত আমাদের এর ক্ষেত্রে হয়, ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে রোফ ফর্ম। এই রোফ ফর্মটা সাধারণত আমরা কিসের ক্ষেত্রে ইউজ করে থাকি? এটা সাধারণত আমাদের নিট ফেব্রিকের ক্ষেত্রে ইউজ করে থাকি, যেমন কিয়ার, ওয়াশার, অথবা আমাদের যে এখন ডাইং মেশিন গুলো রয়েছে সেগুলোতে আমরা সাধারণত করে থাকি। তো এই গেল ফর্ম অফ স্কাউরিং, অর্থাৎ কিভাবে কোন ফর্মে আমরা স্কাউরিংটা করতে পারি। এরপরে যদি আমরা বলি যে টাইপস অফ স্কাউরিং, আমরা দেখে আসছি একটু আগে। কনভেনশনাল স্কাউরিং, স্পেশাল স্কাউরিং, ঠিক আছে? কনভেনশনাল স্কাউরিং এর ভিতরে কিয়ার বয়লার স্কাউরিং, যেটা আর এখন আমরা করি না, অর্থাৎ সেইখানে একটা বয়লার থাকবে, নাম শুনেছো তোমরা, পড়েওছো, সেটাতে শুধুমাত্র স্কাউরিংই করবো। স্কাউরিং ইন জে বক্স ওর এল বক্স, যেটা কন্টিনিউয়াস মেথডে এবং এক্সজস্ট মেথড। স্পেশালের ভিতরে সলভেন্ট স্কাউরিং আছে, ভাপাল্লক স্কাউরিং আছে, ইত্যাদি। তো আমরা এখন একটু কিয়ার বয়লার নিয়ে কথা বলবো। তাহলে কিয়ার বয়লার কি, নাম শুনে বোঝা যাচ্ছে যে একটা বয়লার থাকবে, সেই বয়লারে আমরা ইয়ে করবো। আমাদের যদি বাসায় পাতিল আছে, এই পাতিলেও কিন্তু আমরা স্কাউরিং করতে পারি, বিকজ অফ কেন, আমাদের তো আর 100 ডিগ্রির উপরে টেম্পারেচার দরকার হচ্ছে না, তো এখানেও কিন্তু 100 ডিগ্রি টেম্পারেচার, যেহেতু অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার অনায়াসে আমরা গেইন করতে পারি। তো এখানে যদি আমরা কেমিক্যাল গুলো দিয়ে ইয়ে করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে স্কাউরিংটা হবে। ঠিক আছে? আমরা অনেক সময় দেখি না, ওই যে আমাদের কাপড়কে আমরা সিদ্ধ করি, সিদ্ধ করলে একটু ময়লা বেশি পরিষ্কার হয়, বিকজ কেন, ওই যে টেম্পারেচারের কারণে। তোমার যত না নর্মাল ওয়াটারে হবে তার থেকে বেশি গরম পানিতে বেশি হবে। কারণ কি? কারণ একটাই। ওকে, সো কিয়ার বয়লার প্রসেসিং অর স্কাউরিং অফ কটন ইন ব্যাচ প্রসেস অর ডিসকন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ একবার ক্লোজ করে দিয়ে ওইটা ব্যাচ হওয়ার পর আবার এইভাবে করি। So Kier boiler process of cotton performed in a Kier boiler, and the fabric is scoured in a raw form by alkali liquor. And Kier is a large cylindrical iron vessel. The Kier may be open as a closed and horizontal or vertical হতে পারে, অর্থাৎ যে কোনো ফর্মে হতে পারে। তো এটা সাধারণত ওপেন কিয়ার, ক্লোজ কিয়ার হতে পারে। ওপেন কিয়ার কি, ইট ইজ নট অ্যান এয়ার টাইট কিয়ার এন্ড স্কারিং টেম্পারেচার 100 ডিগ্রি ফর 24 আওয়ার্স, অর্থাৎ বয়েল, নরমাল পাতিলে বয়েল করতেছি। ক্লোজড কিয়ার ইজ অ্যান রাইট অ্যান্ড সেকেন্ডারি টেম্পারেচার 120 থেকে 130 উঠানো যায়, বিশেষ করে যদিও টেম্পারেচারটা সেইভাবে কন্টিনিউয়াসলি থাকে না, অর্থাৎ একবারে সিল করে, তুমি যদি মুখটা সিল করে দাও সেই ক্ষেত্রে তোমার পাতিলের টেম্পারেচার উঠবে, বাট সেটা তুমি তো আর মাপতে পারছো না বা ইয়ে করতে পারছো না কত হচ্ছে, বা সেটা সার্টেন টাইমে হয়তো উঠানামা করবে। বাট নর্মালি যদি ওপেন রাখো, বয়লিং টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সো একইভাবে তো কিয়ার ক্যাপাসিটি সাধারণত 200 কেজি থেকে 5000 কেজি পর্যন্ত আমরা একেবারে করে থাকি। কিয়ারে যখন তোমাদের লার্জ স্কাউরিংটা প্রয়োজন হবে সেই ক্ষেত্রে করা হয়ে থাকে। এই বাটনটা তো গেল বোধহয়, আমার একটা কিবোর্ড কিনতে হবে, আচ্ছা যাই হোক। সো বলা হচ্ছে কি, জেনারেল রেসিপি ফর কিয়ার বয়লার স্কাউরিং প্রসেস, আমরা সাধারণত অ্যালকালি 2 থেকে 5 গ্রাম পার লিটার দেই, মোটামুটি ধরে নেই। যারা ফ্যাক্টরিতে আছে তারা বলতে পারবা কত দাও, 4 ফ্যাক্টরি পিপল আছে নাকি এখানে? স্যার আমার এখানে তো এরকম ইউজ হয় না। কত ইউজ করো তোমার এখানে অ্যালকালি? কাস্টিক কতটুকু দাও? স্যার আমার তো গার্মেন্টস ওয়াশিং, ও গার্মেন্টস ওয়াশিং না, টেক্সটাইলে যারা আছো। জি স্যার 6 গ্রাম পার লিটার স্যার। ও 6 গ্রাম পার লিটার অনেক তো দাও।
জি স্যার, আমরা তো ওপেন ফ্যাক্টরি ও আচ্ছা লিটেক্স আচ্ছা, আর নিটে একটু কম দেয়, 4 গ্রামের মতো দেয়। আচ্ছা যাই হোক, 2 থেকে 5 বা 2 থেকে 6। তারপরে হচ্ছে সোডা এস, মোটামুটি সাধারণত এটাও 2 বা 3 এর মতো করে লাগে আমাদের পিএইচটা রিকোয়ার্ড করার জন্য। অ্যালকালাইন কন্ডিশন, অ্যালকালি দিলে এমনি অ্যালকালাইন হবে। ওয়েটিং এজেন্ট 1 গ্রাম পার লিটার, সিকুয়েস্টারিং এজেন্ট, ডিটারজেন্ট, টেম্পারেচার। এটা একটা টেন্টেটিভ ভাই, হ্যাঁ, এটা যে একবারে এটাই মানতে হবে এরকমটা কিন্তু নয়, এটা প্র্যাকটিক্যালে ভেরি করে। আমরা যখন পড়াই তখন এরকম একটা টেন্টেটিভ পড়ানো হয়। ওকে, টাইম মোটামুটি 6 ঘন্টা তো আমরা করি না, সাধারণত এমনি নরমালি আমরা করে থাকি কতক্ষণ, যে 1 ঘন্টা বা 30 মিনিটও, অনেক সময় 40 মিনিটও করা হয়ে থাকে। তো ধরে নিলাম এখানে যেটা কিয়ার বয়লার ক্ষেত্রে বলা হচ্ছে ক্লোজ ভেসেলে 6 ঘন্টা, ওপেন ভেসেলে 8 ঘন্টা। মেটাল টু লিকুইড রেশিও 1:10 সাধারণত করা হয়ে থাকে। বলা হচ্ছে দ্য ওয়াটার লেভেল শুড কিপ 6 to 8 ইঞ্চি অ্যাবভ দ্য ফেব্রিক। অর্থাৎ পানি যেটা ভাতের যেমন চাল দেই, তার চালের উপরে আঙ্গুল ডুবাই দেখি পানি কতটুকু আছে, এখানেও ঠিক এটা লিকুইড অ্যাবভ দ্য ফেব্রিক ওয়াটার লেভেল। এন্ড মেশিন ক্যাপাসিটি 1 টন থেকে 5 টন পর্যন্ত হতে পারে। এটা হলো ইয়ের ক্ষেত্রে, আমাদের নরমাল মেশিনের ক্ষেত্রে। তো ডিসক্রিপশন অফ দ্য কিয়ারে চলে আসি। কিয়ার বয়লার কেন বলছি, এই যে বয়লারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বয়লার কিচ্ছু নাই, সহজ করে ড্রামের মতো চিন্তা করেন। এই ড্রাম, অর্থাৎ বয়লার ড্রাম তো আর টিন দিয়ে না, এখানে হচ্ছে কাস্ট আয়রন বা এই ধরনের কাস্ট আয়রন বা মাইল্ড স্টিল। কাস্ট আয়রন কোনটা, আমাদের টিউবওয়েলের যে লোহাটা আছে যেটার একটু বালি বালি মনে হয়, অর্থাৎ কার্বন বেশি যুক্ত, সেটি হচ্ছে কাস্ট আয়রন। এরকম একটা সিলিন্ডারিক্যাল ভেসেল প্রোভাইডেড উইথ 2 পারফোরেটেড টিউব শিট। 2 পারফোরেটেড টিউব শিট, এখানে একটা পারফোরেটেড টিউব আছে, অর্থাৎ আমরা যে তেল ভাজা উঠাই, তেলে ভেজে উঠাইলে যে এরকম তেলটা নিচে পড়ে দেয়, ঠিক এরকম পারফোরেটেড ছিদ্রযুক্ত আর কি, ওই যে বুন্দিয়া ভাজে মেলাতে, ঠিক আছে। সো one is placed in the bottom, another is the top. These dishes are connected by a number of towns and carry the liquid from bottom of the compartment to the upper one, and the middle compartment steam is passed, and thus the tube carrying a liquid and surrounded by the steam and heat. তো কি হচ্ছে আলটিমেট, দেখো এখানে মিক্সিং ট্যাঙ্ক, এটা আসতেছে, এখানে হিট ডিস্ট্রিবিউশন এন্ড লিকুইড হিট, হিটার রয়েছে। তো এই কেমিক্যালটা, যেটা কাস্টিক সোডা আমরা কেমিক্যালটা তৈরি করেছি, সেটা এদিক থেকে গরম হয়ে এখানে এই যে আমার যে ফেব্রিক গুলো এখানে আমি সুন্দর করে সাজাইছি রাখছি, এর উপরে আমি কি করছি, লিকুইডটা উপর থেকে ছাড়ছি, ফলে লিকুইডটা ফেব্রিক গুলো ভিজে 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 নিচ দিয়ে বেরো যাবে একবারে। নিচেও একটা এরকম পারফোরেটেড বটম রয়েছে, ফলে এই জায়গাটা ফাঁকা, তাহলে এইখানে এসে আবার কেমিক্যালটা যুক্ত হচ্ছে, সেটা আবার এদিক দিয়ে পাম্প হয়ে আবার এদিক দিয়ে যাচ্ছে, এদিক দিয়ে পাম্প হয়ে আবার এদিক দিয়ে যাচ্ছে, ঠিক আছে। বলা হচ্ছে the hot liquor from the multi tubular heater is sprayed over the cloth and packed on the gear and through the hollow perforated ring. আবার আসতেছে, the liquid passes slowly over the packed cloth and collects below the false bottom, এটাকে false bottom বলছি, and from where it is pumped into the auxiliary heater by a centrifugal pump, and then its cycle operates, এবং সেটা আবার অপারেট হচ্ছে। খুবই সহজ। আমরা আরেকটি চিত্র দেখে নিই, তাহলে বোধহয় ভালো হবে। এইটা হচ্ছে আমাদের কিয়ারের চিত্র, যদি আমরা দেখি এখানে একটু ভালো করে সবাই, কিয়ার সহজ জিনিস। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে এটা একটা ভেসেল, এই যে নিচে একটা ফলস বটম, অর্থাৎ এইখানে নিচে ফেব্রিকটা এর উপরে সাজানো আছে, এইখানে থেকে পানি অর্থাৎ লিকুইড গুলো পড়ছে, সেই লিকুইড গুলো আবার এদিক দিয়ে এসে এখানে হিট এক্সচেঞ্জারের মাধ্যমে হিটিং হয়ে আবার সেটা স্প্রে নজলের মাধ্যমে গিয়ে এখান থেকে পড়তেছে, এর উপরে স্প্রে নজলের মধ্যে দিয়ে পড়তেছে, এবং এখানে একটা ঢাকনা রয়েছে, এই ঢাকনাটা খুলে ফেব্রিকটা লোড করা যাবে। এই ঢাকনাটা ম্যাক্সিমাম লেভেল এখানে দেওয়া আছে, এর উপরে ঠিক হবে না। এন্ড এখানে বটললেস ম্যানহোল দেখতে পাচ্ছি, অর্থাৎ এইভাবে ঢাকনাটা খোলা যায় ম্যানহোলের মতো, ঠিক আছে। ঢাকনাটা খুলে ফেব্রিকটার উপর দিয়ে এখানে ঢুকানো হয়, আবার এদিক দিয়ে বের করা হয়, ঠিক আছে। সো ইট ইজ এ ব্যাচ প্রসেস। এই হচ্ছে আমার একটা ইয়ার বয়লারের স্ট্রাকচার, এবং বাইরেরটা স্টেনলেস স্টিল অথবা আমরা যেটা বললাম যে ইয়ের তৈরি, মানে হচ্ছে কি বলবো, ওই কাস্ট আয়রনের তৈরি, ঠিক আছে। এই হচ্ছে আমার একটা কিয়ার বয়লারের স্ট্রাকচার, যেটা দিয়ে আমরা স্কাউরিং করি। এখন তো আর সেভাবে কিয়ার বয়লার আমরা ব্যবহার করি না। ওকে, সো ওয়ার্কিং প্রসিডিউরটা কি, খুবই সহজ, ভাববার কোনো কারণ নেই। যে কিয়ার বয়লার ইজ প্রোভাইডেড 2 টিউবস, one tube is bottom and another is
এই যে একটা দেখলাম, এটা টিউব হলে নিচে একটা উপরে একটা, one stop, and there is one manhole for loading and unloading of the fabric, একটা ফাঁকা জায়গা, and the preheater is also provided the middle of the tubes, এখানে preheaterটা থাকছে, and the liquid is prepared in a mixing tank by above chemicals, এখানে একটা mixing tank থাকছে, এদিক দিয়ে আসতেছে into the preparator heater and heated by the steam, and the fabric is loaded by machine and whole kept in the rough form, এখানে সাজানো হচ্ছে rough form-এ, then the hot liquid is pumped, sprayed by a sprayer plate into the fabric and packed into the care. Then the temperature of the liquid is 100 degrees centigrade at the boiling 8 hours. চলতে থাকছে continuously, and this excess liquid passes slowly over the packed cloth and percolates through the false bottom of the care. দেখো উপর থেকে এই পরিমাণ কাপড়টার স্তরটা সে একসাথে যদি তুমি কত কেজির, আমরা দেখলাম নিম্নপক্ষে 200 কেজি, এটা ভেদ করে নিচে আসতেছে, তাহলে সময় লাগবে না? ওকে, so then the excess liquid is collected to the bottom care and pumped auxiliary heater by centrifugal pump, and the cycle is repeated. Below the false bottom, the liquid is free from oxygen of air, closed. And after scouring, the fabric is washed 80 degrees centigrade. Otherwise, the impurities of the fabric would not be removed. কেমন করে, যেমন দেখো এখানে তো আর ফেব্রিকটা এরকম করে নড়াচড়া করতেছে না, তাই না? আমাদের যখন এখন যে মেশিনগুলো রয়েছে এখানে তো মেকানিক্যাল এজিটেশন পাচ্ছে এইভাবে, বাট এখানে তো আর সে ধরনের কোনো মেকানিক্যাল এজিটেশন পাচ্ছে না, ফলে সেটাকে কিন্তু ভালো করে ওয়াশ করতে হবে। সেটা বের হইছে বা সোয়েল হয়েছে, বাট সেটা কিন্তু গায়ে লেগে আছে। ওই যে হয় না, পুকুরে বা নদীতে গোসল করলে আমাদের শরীর থেকে ময়লা ফুলে ওঠে, তখন আমরা যদি একটু ঘষা দিই তারপর কিন্তু চলে যায়, বিষয়টা সেরকম। And the fabric is neutralizing 0.1 থেকে 0.5%, 0.055% acetic acid দিয়ে, and সেটাকে আমরা কোল্ড ওয়াশ করি। কেন অ্যাসিটিক অ্যাসিড দিচ্ছি সেটা নিশ্চয়ই আমাদের সবার জানা, অর্থাৎ নিউট্রালাইজ করার জন্য আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। প্রিকুয়েশন কি? অবশ্যই সতর্কতা, কেয়ার শুড বি ক্লিন এন্ড ম্যাটেরিয়াল শুড বি প্যাকড ইভেনলি, কোথাও কম কোথাও বেশি, তখন তো একদিকে বেশি যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, একদিকে কম যাবে। নো এয়ার পকেট শুড বি ফর্মড, কোনো বাতাস বা এয়ার পকেট যেন ফর্ম না করে। দ্য ফেব্রিক শুড বি ইমার্স ইন এ লিকুইড কমপ্লিটলি, এন্ড আফটার বয়লিং, ওখানে যদি তুমি দাও, এটা যদি ক্লোজ থাকে একটা ড্রামে, তাহলে কাপড়ের উপরে তো পানিটা একবারে সাথে সাথে যেতে পারছে না, সো এখানে কিছু জমে থাকতেছে। আফটার বয়লিং দ্য লিকুইড শুড বি রিমুভ ইন অ্যাবসেন্স অফ ওয়াটার, and after starting the joining part should be checked, আমরা যখন মুখটা লাগাবো এগুলো চেক দিতে হবে। joint part should be leak proof, this is very common. Advantage কি বলা হচ্ছে, material should be scoured well and remove most of the natural color and other variation. Disadvantage হচ্ছে যে failure of the pressure gauge, boiler maybe এটা টিটা তো উঠে নাই, ব্রাস্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? এই ধরনের বয়লার বিস্ফোরণের ঘটনা তোমরা অনেকেই শুনে থাকবা। Now the continuous scouring in the gearbox for the ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যদি আমরা বলি, তো এখানে আমরা স্ট্যান্ডার্ড রেসিপি দেখতে পাচ্ছি, মোটামুটি ধরে নেই আমরা, কম বেশি হতে পারে একটু। এলকালি এখানে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 গ্রাম, হোয়াইটিং এজেন্ট এন্ড ডিটারজেন্ট, মেটাল টু লিকুইড রেশিও 1:3। দেখেন তো আমরা যখন ওভেনে যাই তখন কিন্তু মেটাল টু লিকুইড রেশিওটা অনেক কম হয়। এন্ড পিক আপ পার্সেন্টেজ, যেহেতু এটা এর ভিতর দিয়ে পাস করতেছে, তো কতটুকু পিক আপ করতেছে, প্রায় 90 থেকে 100%। ইমপ্রেগনেশন টেম্পারেচার 70 থেকে 80, প্রথমে কেমিক্যাল গুলো 70 থেকে 80 টেম্পারেচার। ইমপ্রেগনেট হচ্ছে প্রেগনেন্ট শব্দ দিয়ে আমরা সবাই বুঝি, সো ইমপ্রেগনেশন ভিতরে ঢুকবে। ইমপ্রেগনেশন টাইম 45 থেকে 90 সেকেন্ড। শর্টিং টাইম ইন জে বক্স 2 থেকে 4 ঘন্টা। টেম্পারেচার ইন জে বক্স 100 থেকে 105 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানে শুধু কেমিক্যাল থাকবে, এখানে টেম্পারেচার থাকবে। আমরা চিত্রটা দেখে নিব, চিত্রটা দেখে নিলে বুঝতে পারবো এটাকে আমরা জে বক্স বলতেছি। কেন জে বক্স বলতেছি? কারণ জে বক্সের মতো, তাই ইংরেজি যে অক্ষরের মতো, সেটাকে আমরা জে বক্স বলছি। বলা হচ্ছে the fabric brought in J-box after preheater, and in the J-box এখানে এটাকে আমরা এখানে preheater বলছি, এখানে স্যাচুরেশন হচ্ছে, preheater পর J-box এ যাচ্ছে। in the J-box solution of caustic soda are kept, এটাও তোমরা এখন আর দেখো না, is stored in this solution of 30 minutes and high temperature 100 degree centigrade। আমরা একটু সামনের দিক থেকে ঘুরে আসি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। বলা হচ্ছে প্রসেস কি, the working process in J-box can be divided in 4 units. 4 units. There are saturation. First of all, saturation মানে হচ্ছে আমরা কি মানে নেই, যখন পানিটা সম্পূর্ণরূপে অ্যাবজর্ব করবে তখন যেটা স্যাচুরেশন। আমরা বলি না যে আমি স্যাচুরেটেড নিতে পারছি না, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট?
তুমি মনে করে খাচ্ছ, তুমি আর খেতে পারছো না, দিস ইজ কন্ডিশন, ইজ লাইক দ্যাট ইজ স্যাচুরেশন। তারপরে হচ্ছে প্রি হিটারে প্রি হিটিং হবে, তারপর যে বক্সে হিটিং হবে, তারপর ওয়াশিং হবে, অর্থাৎ চারটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট অফ অল দ্য স্যাচুরেশন, বলা হচ্ছে স্যাচুরেশন ইজ প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাবভ রেসিপি উইদাউট কাস্টিক সোডা, অর্থাৎ বাকি সবকিছু থাকবে, শুধু কাস্টিক সোডা থাকবে না। দেন দ্য ওয়েট অফ দ্য ফেব্রিক ইজ পাস থ্রু দ্য গাইড রোলার এন্ড ইমার্স ইনটু দ্য সলিউশন বাই ইমার্শন রোলার, ওই যে প্রথমে আমরা স্যাচুরেশন দেখলাম সেখানে যাবে। এন্ড দেন দ্য ফেব্রিক ইজ স্যাচুরেটেড বাই ওপেন উইথ দ্য রো ফ্রম এন্ড টেম্পারেচার অফ দ্য কিপ্ট 70 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 40 থেকে 90 সেকেন্ড, মানে এসে চলে যাবে। ঠিক আছে, স্কুইজ পাস থ্রু দ্য প্রিহিটার, এরপরে প্রিহিটারে চলে যাবে, অর্থাৎ প্রথমে কাস্টিক ছাড়া বাকি কেমিক্যাল গুলো দিয়ে ট্যাঙ্কিতে ভরে সেটাকে ইমার্স করে নিয়ে গেলাম। Preheater, in preheater material is passed into the thermostatic controlling system 110 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড for 30 সেকেন্ড and passed into the J box. প্রিহিটারে তাহলে সে কি টেম্পারেচার দিচ্ছে তাকে, আমরা হিটার দিয়ে মনে রাখবা, তাহলে সেখানে আমরা কি দিচ্ছি, তাকে টেম্পারেচার দিচ্ছি। তাহলে প্রথমে তাকে আমরা কি দিলাম, কেমিক্যাল দিলাম, তারপরে তাকে আমরা কি দিলাম, টেম্পারেচার দিলাম। এবার আসি আমরা জে বক্সে, জে বক্সে আসলে কাস্টিক থাকবে। In the J box, after preheated in J box, the solution of caustic soda kept in the fabric is stored in the solution about 30 minutes, and here the temperature is 100 degrees centigrade, and the J box sodium hydroxide reacted with the impurities of the present and remove. আগে কেমিক্যাল গুলো দেওয়ার ফলে কি হয়, এই যে স্যাচুরেশন, এবং এখানে টেম্পারেচার দেওয়ার ফলে কি হচ্ছে, সোয়েল হচ্ছে ফেব্রিকটা, এবং এখানে কাস্টিক সোডার বিক্রিয়াটা তখন ইফেক্টিভলি হচ্ছে। এবং এরপরে যখন হয়ে যাচ্ছে, তারপর আমরা এখানে 30 মিনিটের মতো রাখছি। সো এই বিষয়টা কিরকম, এখানে জমা হচ্ছে একটা প্রান্ত বেরোচ্ছে এইভাবে, তাহলে একটা সার্টেন টাইম এখানে যে ফেব্রিক গুলো প্রথমে আসতেছে এর বেরোতে তো সময় লাগতেছে, তাই না? তাহলে সে একটা সার্টেন টাইম সেখানে থাকতেছে, তো মোটামুটি ধরে নাও 30 মিনিটের মতো থাকে। তারপর সেটা হয়ে গেলে তাকে আমরা ওয়াশ করব, খুবই সহজ। ওয়াশিং ইউনিট, এই সেম স্যামিনিফিকেশন রিঅ্যাকশন। ওয়াশিং ইউনিটে বলা হচ্ছে the water soluble impurities of product they are left on the material are removed here, and first the material are washed into hot water and then cold water and finally dried. খুবই কমন প্রসিডিউর সবার জন্য, সবগুলোর জন্যই। এরপর আমরা বলছি অ্যাডভান্টেজ কি, দিস প্রসেস ইজ কন্টিনিউয়াস প্রসেস, সো ইট ইজ কন্টিনিউয়াস, লেস টাইম রিকোয়ার্ড ডেফিনেটলি, and this process is economical use and for scouring obtained, scouring, desizing, bleaching সবগুলো এখানে এক মেশিনে করা যায় এবং একই সাথেও করা যাবে। ডিসঅ্যাডভান্টেজটা কি, not good for compared with the কিয়ার বয়লার, অর্থাৎ কিয়ার বয়লার যে পরিমাণ, কারণ সেটা কি একটা ক্লোজড অবস্থায় প্যাকড অবস্থায় থাকতেছে, তখন সেখানে কিন্তু সোয়েলিংটা বেশি হচ্ছে। আর কোনো কিছু সিদ্ধ করার কথাই চিন্তা করো, পানির ভিতর দিয়ে গরম পানি পাস করলো আর একটা ক্লোজড অবস্থায়, অর্থাৎ প্রেসার কুকারে রাখলো, তাহলে কি রকম হবে, লাইক হিউজ ড্যামেজ ওকার ডিউ টু দ্য পাওয়ার ফেলিউর, যদি একবার হয় তাহলে কিন্তু ড্যামেজ হয়ে যাবে। এরপরে সর্বশেষ আমরা যদি দেখি জিগার মেশিন, আমরা জিগার ডাইং মেশিন বলে থাকি সাধারণত, এটাতেই করা যায় জিগার মেশিন। আমরা ছবিটা দেখে আসবো একটু, কেন জিগার মেশিন বলছি, এটির এখানে দুটো রোলার থাকে, এখানে দুটো রোলার থাকে, একটা হচ্ছে টেক আপ রোলার আর একটা হচ্ছে লেট আপ রোলার, অর্থাৎ আমরা লুমের যেরকম দেখেছি একটা ছেড়ে দেয় একটা ধরে, এখানেও ঠিক সেরকম বলা হচ্ছে এক নাম্বার উইন্ডো বলতে এটা ঢাকনাটা খুলে যায়। আমরা ফেব্রিক গুলো যেখানে ডাইং করি, ওভেন ফেব্রিক গুলো যেখানে ডাইং করি, যে কে জানি বললো একটু আগে যে সে ওভেন ফ্যাক্টরিতে আছে, ওভেন ফেব্রিক গুলো যেখানে ডাইং করি সেই মেশিন গুলো জিগার ডাইং মেশিন। সাধারণত আমরা এই ধরনের দুটো পোর্শন, দুটো রোলার থাকে, সেখানে কি হয় একটা উইন্ডো যেটাতে খুলে ঢুকাবো, তারপর হচ্ছে 2 নম্বরে ফেব্রিক তো আমরা বুঝতে পারতেছি, 3 নম্বরে টেক আপ রোলার, এটা হচ্ছে টেক আপ রোলার, 4 নম্বর হচ্ছে লেট অফ রোলার, অর্থাৎ এইটা ছেড়ে দিবে এটা নিবে, আবার এটা ছেড়ে দিবে এটা নিবে, লিকুয়ার এন্ড গাইডিং ডিভাইস। তাহলে এখানে প্রথমে ফেব্রিকটা ইয়ে করা থাকে, এখানে একটা সলিউশন, অর্থাৎ এটা একটা ভি আকৃতির মতো, এখানে একটা রোলার, এখানে একটা রোলার, ফেব্রিকটা কি করতেছে এদিক দিয়ে এসে এটাতে জড়ানো হচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি জিগার মেশিন। জিগার মেশিনের ভিতরটা এরকমই। তাহলে আমরা একটু প্রথমের পেজে চলে যাই, কি বলছে, বলা হচ্ছে জিগার is one of the oldest fabric processing machine, can be used for pre-treatment and dyeing of textile fabric, and it is used for processing of fabric in open weave form. আর একটু আগে আমরা কিয়ারে কিন্তু করেছি রো ফর্ম। টেনশনের ফ্রম, এখানে দুটো রোলার থাকার কারণে, দুটো রোলার এবং কিছু গাইড রোলার থাকার কারণে এটা কি টেনশনে থাকছে, হ্যাঁ টেনশনে থাকছে, and ওটা কিন্তু কোনো টেনশন থাকছে না, এরকম করে রাখতেছো। সো and hence those fabricator can be withstand tension, must not be creased during the processing, এর ক্ষেত্রে কোনো ক্রিজ পড়ে না, ঠিক আছে, বাট অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রিজ পড়ে। সো জিগার কনসিস্ট ভি শেপ টর্চ এই নিচের দিকে, and steel are ebonite rollers or fitted above the throw over which the fabric are treated is wound in roll. তো রোলে জড়ানো হয়, fabric passes from one roller through guide roller into through the another roller, এরকম করে এসে এরকম করে জড়ানো হচ্ছে না। Since the most of the fabric roll in the remains out of tars, material ছিল 3 থেকে 4 can be maintained,
মোটামুটি 3 থেকে 4 মেনটেন করা হয়। তার মানে কি ফেব্রিকটা এখানে ভিজা অবস্থায় থাকতেছে, এটা কিন্তু বাইরে না, ঠিক আছে, ভিজা অবস্থায় থাকতেছে, ফলে এখানে কি হচ্ছে ফেব্রিকটা ইয়ে হচ্ছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যখন থাকছে তখন সুয়েলিং হচ্ছে এবং রিয়াকশন হচ্ছে। তাহলে ওল্ড জিগার 200 লিটার 500 মিটার ফেব্রিক করা যেতে পারে, মডার্ন লিগারের 750 লিটারের মতো এখানে ধরে এই টর্চটাতে। additional roller is placed on the fabric when roller such that squeeze, আমরা এখানে চাইলে স্কুইজ করতে পারি, এখানে যদি আরেকটা এডিশনাল রোলার দেই তাহলে আমাদের এক্সট্রা যে লিকুইডটা সেটা ছেড়ে দিবে, এখানেই পড়বে। একই সাথে যেমন আমরা স্টেন্টারের ক্ষেত্রে করে থাকি। জিগার ক্যান বি ইউজ ফর ডিসাইজিং, স্কাউরিং ইত্যাদি, ডাইং ইত্যাদির জন্য আমরা ব্যবহার করতে থাকি ফর ওভেন ফেব্রিক। তাহলে আমরা কি কি দেখলাম? কিয়ার দেখলাম, জেবক্স দেখলাম এবং জিগার দেখলাম। এছাড়াও আমাদের সবচেয়ে কমন যেটা মেশিন নিট ফেব্রিকের জন্য সেটাকে আমরা বলতেছি উইন্স ডাইং মেশিন। এটাকে কেন উইন্স ডাইং মেশিন বলা হচ্ছে আজকে বোধহয় শেষ হবে না, আমি শেষ করে দিব, 16 জন 15 জন মাত্র। ওকে স্যার আজকে শেষ হবে না স্যার? না, ওকে দেখো আমরা এই উইন্স পরে শেষ করে দিব। কেন এটাকে উইন্স বলা হচ্ছে? আমরা ওই যে গ্রামের বাড়িতে কুয়ো দেখেছি না, কুয়ো, তো কুয়োতে কি থাকে, এরকম কুয়ার উপরে একটা এরকম গোলাকার থাকে না, এইটার উপর দড়ি দিয়ে পাস করানো হয়, এমনি করে টানলে তখন পানি উঠে। এইটা কি করতেছি, যান্ত্রিক সুবিধাটা নিচ্ছি, তো এটাকে আমরা উইন্স বলতে পারি। তো আমাদের এই যে উইন্স ডাইং মেশিন নামকরণ করা হচ্ছে, এখানেও এরকম একটা উইন্স আছে, এরকম একটা উইন্স আছে, যেটা কি হচ্ছে ফেব্রিকটা এই উইন্স এর উপর দিয়ে আরো কিছু গাইড রোলারের ভিতর দিয়ে এরকম করে সেখানে এসে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? আমাদের যে লিকুইডটা রয়েছে ডাইং মেশিনে সেখানে, এবং তারপর এদিক দিয়ে আবার এদিকে যাচ্ছে। সো একটা বিষয় লক্ষ্য করো, আমি একটু কালারটা চেঞ্জ করি। এই যে গ্রিন কালারের, এটা বোঝাই যাচ্ছে না, ইয়েলো নেই, আচ্ছা ইয়েলো কালারের এই যে পোর্শনটা যখন এখানে যাচ্ছে, এখানে গেল, তো তার সামনে আরো অনেকগুলো ফেব্রিক আছে, এই ইয়েলো কালারের পোর্শনটা এইখানে যেতে তার তো সময় লাগবে, এদিক থেকে আরো আসবে, এখন এইখানে যাবে, তারপর কিন্তু এটা এখানে উঠতেছে। সো এইখান থেকে এইখানে যেতে এটা সার্টেন টাইম থাকছে না, সে এইটাই হচ্ছে সে কতক্ষণ ডাইং এ থাকছে। ফলে সে যখন এইখানে যাচ্ছে তখন সে আবার ঘুরে এখানে, কারণ এটা তো একটা ফিতার মতো রোপ ফর্ম, সেটা কি করতেছে আবার এখানে যাচ্ছে, এখান থেকে এখানে কন্টিনিউয়াসলি চলছে। সো প্রত্যেকটা ফেব্রিকের পোর্শনই এইখানে একটা সার্টেন টাইম তারা থাকতেছে। আর এই ডাইং মেশিনটাকে আমরা উইন্স বলছি কেন? সেখানে একটা উইন্স, অর্থাৎ এই যে ফেব্রিকটাকে মোশন দিচ্ছে, এই যে ঘুরছে, এটা কে দিচ্ছে? এটা হচ্ছে উইন্সটা দিচ্ছে এবং কিছু গাইড রোলার দিচ্ছে, মূলত উইন্সটা দিচ্ছে। এবং যেহেতু ক্লোজড ভেসেল এবং বাকি টেম্পারেচার তো মেনটেন করাই যাচ্ছে। So this is another old processing dyeing machine equipment which process fabric rope from, and it is suitable for all those fabric can withstand creasing during rope processing. So one of the major difference in a whiz with the jigger in a lower amount of tension, এখানে কিন্তু টেনশন আছে অল্প, কারণ হচ্ছে যখন উইন্সটা এদিক থেকে ফেব্রিকটাকে টেনে এদিকে নামাচ্ছে তখন এইখানে কিছুটা টেনশন কাজ করছে, বাট এইদিকে কিন্তু কোনো টেনশন কাজ করছে না। So during the processing, most of the fabric remains submerged in a depth of একটা পানির নিচে, অর্থাৎ ডাই সলিউশন অথবা কেমিক্যাল সলিউশন, যেটা আমাদের লিকুইড অর্থাৎ প্রি-ট্রিটমেন্ট সলিউশনের নিচে থাকে। And the material to liquid ratio 1:20 or 1:24 জিগার। আমরা 20-10 সর্বোচ্চ 10 ইউজ করি বা 7-8 এরকম ইউজ করি, বাট সেখানে আমরা কিয়ারে ইয়েতে জিগারে কিন্তু খুবই কম ইউজ করি, 3-5-4। Due to the much lower lengthwise tension imposed of the fabric, winds are better suited for the processing delicate fabrics like knit and woolen fabric এর জন্য, যেহেতু এটা টেনশনে কোনো থাকে না, ফলে এখানে অর্থাৎ ডেলিকেট ফেব্রিক যেগুলো ভাঁজ পড়ার কোনো সম্ভাবনা নাই, এই ফেব্রিক গুলো এখানে আমরা উইন্সে ডাইং করতে পারি। এবং এখন যদি আমরা এখানে ওভেন ফেব্রিক ইয়ে করি, স্কাউরিং করি, কি স্কাউরিং হবে না? হ্যাঁ, স্কাউরিং হবে, কিন্তু ক্রিস পড়বে ফেব্রিকে। ওকে, তাহলে আমরা মেশিন দেখলাম, কিয়ার দেখলাম, জেবক্স দেখলাম, তারপর হচ্ছে ভি শেপ এটা জিগার দেখলাম, তারপর দেখলাম উইন্স, এবং এরপরে আমরা দেখতেছি, আচ্ছা ঠিক আছে, এর পরেরটা আমরা পরের দিন করবো। থ্যাংক ইউ।